আকাশে পূর্ণ চাঁদ, আশেপাশে অনেক তারাদের বাহিরটা যেন আলোয় চকচক করছে। যিশু নিজের ঘরে বসে জানালা দিয়ে সেই চাঁদকে দেখতেই ব্যস্ত। নিজের জীবনটা এত এলোমেলো কিভাবে হয়ে গেল তাই ভাবছে সে। দীর্ঘশ্বাস ফেলে চাঁদের দিক থেকে চোখ সরাতে ঘরে প্রবেশ করে কাই। যিশু সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। শক্ত হাতে বিছানার চাদর আঁকড়ে নিজের মনকে শক্ত করে। কাই যিশুর কাছে এগোতে এগোতে বলে, নতুন বউ কি করো? যিশু বড় বড় শ্বাস নেয়, ভয় কণ্ঠের জোর ধরে রাখার চেষ্টা করে বলে, আপনি এখানে কি করছেন? কাই তখন বলল, বারে বিয়ে করেছে, বউয়ের কাছে আসবো না? যিশু তখন বলল, এরকম তো কথা ছিল না। কাই তখন বলল, এরকম কথা ছিল না তো ছিল না, তাতে আমি বা কি করবো? কায়ের এমন কথাতে যিশু চমকায়, ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। কাই গোপনে কুটিল হাসি হাসে, তারপর যিশুর পাশে বসতে বসতে বলে, জমিদাররা কথার খেলাফ না করলেও আমি করি, বাপের শিক্ষা এটা। এক হাতে যিশুর কাঁধ জড়িয়ে নেয়। যিশু চমকে উঠে সরে যেতে নেয়, কায় আরো শক্ত করে ধরে। যিশু সরাসরি কায়ের দিকে তাকিয়ে হাত দিয়ে কায়ের থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কায়ের শক্তির কাছে যিশু নড়তেও পারে না। যিশু কোনো রকমের বলে, ছাড়ুন আমাকে। না ছাড়লে কি করবে বউ? যিশু ঘন ঘন শ্বাস নেয়, ততক্ষণে কায়ের হাতের বিচরণ বেড়ে যায়। যিশু কি করবে বুঝে ওঠে না, ভয় গলা শুকিয়ে আসে তার। কাইকে যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করলেও কাই কোনো বাধা মানে না, নিজের শক্তি খাটাতে থাকে। যিশু এক পর্যায়ে শান্ত হয়ে যায়। কাই একটু অবাক হলেও নিজের কাজ থামায় না। যিশুকে বাঁধন মুক্ত করে হাত দেয় তার ব্লাউজে। সেই সময় যিশু আচমকা ধাক্কা দেয় কাইকে, তারপর বিছানা থেকে দ্রুত পায়ে নেমে টেবিলের উপর থেকে ফুলের টব ছুঁড়ে মারে কায়ের দিকে। দৌড়ে বের হয়ে যায় ঘর থেকে। তবদা খেয়ে বসে থাকে কাই। মিনিট দুয়েক পরে তার ঠোঁটের কোণে ভেসে ওঠে কুটিল হাসি। ফুলের টব লাগা পায়ে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলে, ভয় পাও, তোমার ভয় থেকেই আমার জয়। যিশু নিজের ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে যায় লিসার ঘরে। রাতের বেলা হঠাৎ আতঙ্কিত অবস্থায় যিশুকে নিজের ঘরে দেখে লিসা নিজেই ভয় পেয়ে যায়। যিশু ঘরে দরজা লাগিয়ে দিতেই লিসা বলে, কি হয়েছে যিশু, তুমি এই ঘরে কেন? যিশু কোনো উত্তর না দিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে যায় লিসার কাছে, হাত আঁকড়ে ধরে বলে, আব্বু আমি তোমার ঘরে থাকি, তোমার সাথে তো কেউ থাকে না, আমাকে আজকে রাতটা থাকতে দাও না আপু। লিসা তখন বলে, আরে আরে ঠিক আছে, আগে শান্ত হও তুমি, কি হয়েছে বলো তো? কাই ভাইজান কিছু করেছে? বড় ভাবিজানকে ডাকবো আমি? যিশু তখন বলে, আরে না না, তের কাছে যাবো না, ওখানে ওখানে জমিদার সাহেব আছে, সবাই এক, আমি আমি ওনার ওখানে যাবো না। লিসা, আচ্ছা আচ্ছা তুমি একটু শান্ত হও, তোমার যেতে হবে না, তুমি এখানেই ঘুমাও। যিশু জড়সড় হয়ে শুয়ে পড়ে। লিসা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। যিশুর ভীতু মুখ দেখে তার কপালে চিন্তার রেখা বেশি ওঠে। মনে মনে ঠিক করে সকালে এই বিষয়ে তের সাথে কথা বলবে সে। সকাল সকাল তের ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছিল। সেখানে ডেইজিও ছিল। তেকে দেখে ডেইজির ভেতরের মৃত্যু ভয় ফের যেন জেগে উঠল। নিজেকে কোনো রকম আড়াল করে নেওয়ার চেষ্টা করে কাচুমাচু হয়ে দাঁড়ায়। তে খেয়াল করে ব্যাপারটা, ভ্রুদয় কুঁচকে নেয়, কিন্তু খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। কাজের মাঝে বড়রা নিজেদের মাঝে কথা তোলে লিসা আর জেহপের বিয়ে নিয়ে। জিন জেনিকে বলে, তোর মেয়েকে আমি আমার বাড়ির মেয়ে থেকে আবার ছোট ছেলের বউ করতে চাই, এবার দিবি তো? জেনি মাথা নিচু করে থাকে। আগের জেনি হলে হয়তো অহংকারী নিষেধ করে দিত, কিন্তু এই জেনের মাঝে আকাশ পাতাল তফাৎ। তে আর চোখে জেনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনে মনে ভাবে, বড়দের মাঝে কথা বলাটা যুক্তিসঙ্গত হবে না। এর মাঝেই লিসা ডাকে তেকে। তে হাত ধুয়ে আসলে লিসা তাকে টেনে নিয়ে যায় নিজের ঘরে। যিশু ততক্ষণে উঠে চলে গেছে নিজের ঘরে। হুট করে লিসার এমন কাণ্ডে তে অবাক হয়ে যায় আর বলে, কি হয়েছে লিসা আপু, হঠাৎ এভাবে টেনে আনলেন যে? লিসা ধীরে ধীরে রাতের ঘটনাটা তেকে বলে। যিশুর এমন আতঙ্কিত হওয়ার কথা শুনে তে রক্ত শীতল হয়ে যায়। যিশুর সাথে আবার কি করেছে এই কাই? কোনোভাবে কায়ের মনে অন্য কিছু চলছে না তো? তে ভেতর ভেতরে অস্থির হয়ে পড়ে। তার কিছু হলে সে মেনে নেবে, কিন্তু যিশুর কিছু হলে তার মেনে নেওয়ার কোনো জায়গাই নেই। লিসার ঘর থেকে বের হয়ে সরাসরি যিশুর ঘরে যায় তে। যিশু তখন বিছানার উপর জড়সড় হয়ে বসেছিল, ভেতর থেকে দরজা লাগিয়ে দেওয়া। তে ঘরে টোকা দিতেই যিশু লাফিয়ে ওঠে, বার কয়েক ঢোক গিলে ভীতু দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে। দু তিনবার টোকা দেওয়ার পরেও যখন যিশু দরজা খোলে না, তখন তে যিশুর নাম ধরে ডাকে আর বলে, আমি তে, দরজা খোল যিশু। যিশু বুঝতে পারে
ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জড়িয়ে ধরে তেকে। তে চমকে ওঠে, নিজেকে সামলে যিশুর মাথায় হাত রেখে বলে, কি হয়েছে যিশু, এমন করছিস কেন? যিশু ফুপিয়ে ওঠে। তে যিশুকে সোজা করে দাঁড় করায়, টেনে ঘরের মাঝে নিয়ে দরজা আটকে দেয়। তারপর যিশুর থুতনি উঁচু করে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? জীবন কাই কিছু বলেছে তোকে? যিশু তের দুহাত জাপটে ধরে, কাঁদতে কাঁদতেই বলে, তে আমাকে বাঁচা, ওই লোক আমাদের সবাইকে মেরে ফেলবে, তোকে, আমাকে, আম্মা, আব্বা সবাইকে মেরে ফেলবে। চলতে, আমরা এখান থেকে চলে যাই। তে জড়িয়ে ধরে যিশুকে। যিশু তখনও কান্না করেই যাচ্ছে। তে যিশুর পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, ছোট্ট করে বলে, কিছু হবে না রে, কাঁদিস না, তুই সবসময় আমার সাথে থাকবি, রাতে তুই আর আমি একসাথে থাকবো। যিশু তখন বলল, জমিদার সাহেব, জমিদার সাহেব তোকে আসতে দেবে? তে তখন বলল, আরে তুই এত ভাবিস না, ভয় পাস না, আমি আছি তো। যিশু কান্না থামায়। তে যিশুর চোখ মুছে দিয়ে বলে, চল নিচে যাই। যিশু তখন তের হাত জাপটে ধরে বলে, তোকে একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ যিশু বল, কি বলবি? এবারের কাউকে বিশ্বাস করিস না রেতে, এরা সবাই না মনে এক আর মুখে আরেক নিয়ে ঘুরে বেড়ায়, এরা সবাই ভেতরে ভেতরে এক একটা শয়তান। তে চুপ করে থাকে। যিশু যে কথাটা জাঙ্কুককে নিয়েও বলেছে তা বুঝতে বাকি থাকে না তার, কিন্তু হঠাৎ করে এমন কথার মানে তে বুঝে ওঠে না। তে নিজেকে সামলে আর কোনো কথা না বলে যিশুকে নিয়েই নিচে নামে, কিন্তু মনের মধ্যে খুঁতখুঁত থেকেই যায়, কি এমন কারণে যিশু তাকে এই কথা বলল? জেহব যদিও অসুস্থ, তবু লিসা আর জেহবের বিয়ে নিয়ে কথা হচ্ছে। নামজেন এই বিয়ে নিয়ে যথেষ্ট অনিচ্ছা প্রকাশ করলেও জাঙ্কুকের কাছে হার মেনে নিয়েছে। জাঙ্কুকের কথা অনুযায়ী হলরুমে বৈঠক বসেছে, সবাই হাজির। জেহব জাঙ্কুকের পাশে বসে আছে, লিসা এক কোণে তের পাশে দাঁড়িয়ে। নামজেন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেই বোগামকে বলে, দেখ ভাই, এতদিন যা হওয়ার হয়ে গেছে, আমার ছেলে আর তোর মেয়ে দুজনাকে পছন্দ করে, আমি তোর মেয়ের হাত চাই আমার ছেলের জন্য, তুই কি রাজি আছিস? বোগাম চমৎকার করে হাসে, সে এত প্যাঁচ বোঝে না, তার কাছে সন্তানের মুখের হাসিটাই বড়। নামজন ইচ্ছায় বলো কিংবা অনিচ্ছায়, বিয়েটা হলেই সে খুশি, তার মেয়ে আর কষ্ট পাবে না অন্তত। সে বিনা বাক্য ব্যয় হাসি মুখে মাথা নাড়ায়, তারপর ছোট্ট করে বলে, তবে আমি একবার লিসাকে জিজ্ঞেস করে নিতে চাই, বিয়েটা ওর, তাই ওর সম্পূর্ণ অধিকার আছে নিজের ব্যাপারে মতামত দেওয়ার। লিসা, এদিকে আসো তো মা। লিসাকে নিয়ে জেনি এগিয়ে আসে। লিসা মাথা নিচু করে থাকে। বোগাম বলে, তোমার বিয়েতে কোনো আপত্তি আছে আম্মা জান? লিসা হাতে হাত ঘষতে থাকে। নিজের ভালোবাসার মানুষকে পেতে কার আপত্তি থাকে, কিন্তু বিগত ঘটনার জন্য তার ইতস্তত বোধ হচ্ছে। ওই ঘটনাগুলো থেকে এখনও যে সে বের হতে পারেনি, এটাই তার বহিঃপ্রকাশ। লিসাকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক গম্ভীর স্বরে বলে, আপত্তি আছে তোর? জাঙ্কুকের প্রশ্নে গলা শুকায় লিসা, কোনো রকমের মাথা দুদিকে নাড়ায়। কম বেশি সবাই আলহামদুলিল্লাহ বলে। জাঙ্কুক একই প্রশ্ন জেহবকেও করে, জেহবও দুদিকে মাথা নাড়ায়। বিয়ে পাকা হয়ে যায়। জিমিনের মাধ্যমিক শেষ হলে দুজনের বিয়ে ধুমধাম করে দেওয়া হবে। লিসা আর জেহব দুজনই নিজেদের দিকে আর চোখে তাকায়, একে অন্যকে ঠিকই ভীষণ ভালোবাসে, অথচ দুজনের মাঝেই দাঁড়িয়ে গেছে এক বিশাল দ্বিধার দেয়াল, যা টপকে দুজনের একে অন্যের সামনে যাওয়া হচ্ছে না। বিয়ের সকল কথাবার্তা শেষে বড়রা যে যার নিজেদের মতো রুমে চলে যায়। হল রুমে ছোটরা মজা করতে থাকে। সব থেকে বেশি খুশি হয় জিমিন। জিমিনের লাফানো দেখে জ্যাকসন ভেঙচি কেটে বলে, এমনভাবে লাফাচ্ছ যেন তোমার নিজেরই বিয়ে। কথাটা আস্তে করে বললেও ঠিকই জিমিনের কান অবধি চলে যায়, কারণ দুজন পাশাপাশিই ছিল। জিমিন নিজের লাফানো রেখে কোমরে হাত দিয়ে জ্যাকসনের দিকে তাকায়, ভ্রু কুচকে বলে, এই যে পেট মোটা, এটা আমার বিয়ে না, তাতে কি? এটা আমার জেহব ভাইয়া আর লিসা পড়বে, আমি লাফাবই, আপনার কি? কথাটা জিমিন বেশ জোরেই বলে। সবাই তাকায় জ্যাকসন আর জিমিনের দিকে। জ্যাকসন থতমত খেয়ে যায় আর বলে, আমার আবার কি, তুমি লাফাও, জোরে জোরেই লাফাও। জিমিন ভেঙচি কেটে লাফানো শুরু করে। সবাই মুখ চেপে হাসে। তেও এখানেই বসেছিল, কিন্তু জাঙ্কুক ঘরে যাওয়ার আগে তেকে ডাকে। তে জাঙ্কুকের পিছু পিছু ঘরে আসে। জাঙ্কুক নিজের টি শার্ট চেঞ্জ করে শার্ট পরতে পরতে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি জেহবের দিকে খেয়াল রেখো আপাতত। তে মাথা নাড়ায়। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে একবার তের দিকে তাকিয়ে নিজের শার্টের শেষ বোতামটা লাগায়। তে মাথা নিচু করে দাঁড়িয়ে মেঝেতে নখ খুঁড়তে ব্যস্ত। জাঙ্কুক সামনাসামনি এসে তের কপালে পড়ে থাকা চুলে ফু দেয়। তে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে গম্ভীর গলায় বলে, এত কি ভাবো সারাদিন? তে কিছুই বলে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক মাথাটা একটু এগিয়ে নিয়ে তের কপালে একটা চুমু দেয়। ঠিক কেঁপে উঠে চোখ মেলে সরাসরি তাকায় জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুক সরে গিয়ে চুল আঁচড়ে নিয়ে ঘর থেকে বের হতে নেয়। তে পেছন থেকে বলে, কাল একটু আমাকে শহরে নিয়ে যাবেন?
জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে তাকায়, ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? তে তখন মন খারাপ করে বলে, কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী, কবর জিয়ারত করার জন্য হলেও আমার যাওয়া দরকার, একটু নিয়ে যাবেন জমিদার সাহেব? জাঙ্কুক থমকায়, তে তাকায় না তার দিকে। বাবার মৃত্যুবার্ষিকী বলার সময় তের গলা কেঁপে ওঠে। জাঙ্কুক নিষ্পলক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে ভীষণ শান্ত স্বরে জবাব দেয়, নিয়ে যাব। জাঙ্কুক বেরিয়ে যায়। তে বসে পড়ে, বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কান্না আটকানোর চেষ্টা করে। এক হাতে বিছানা চাদর শক্ত করে চেপে ধরে, অন্য হাতে নিজের শাড়ি চেপে ধরে। চোখ ঝাপটাতে থাকে, কিছুতেই সে কাঁদবে না। অনেকক্ষণ নিজের সাথে লড়াইয়ের পরও যখন পেরে ওঠে না, তখন মুখে হাত চেপে ডুকরে ওঠে। কান্নারত অবস্থাতেই বলে, কালকের দিনটা আমার জন্য বিষাক্ত। কালকের দিনেই আমি মা নামক মানুষটার নোংরা একটা রূপ দেখেছি। কালকের দিনে আমি আমার ভীষণ প্রিয় বাবাকে হারিয়েছি। নিজ চোখের সামনে নিজের বাবাকে একটু একটু করে নিঃশেষ হতে দেখেও কিচ্ছুটি করতে পারিনি। কালকের দিনে আমি বেঁচে গিয়েও মরে গেছি। তুমি তো আমাকে বাঁচাতে পাঠিয়েছো বাবা, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। আমি তোমাকে আরেকটিবার দেখতেও পারিনি বাবা। ভীষণ মনে পড়ে তোমাকে, ভীষণ মিস করি বাবা। আর তোমাকে আরো একটাবার ভীষণ দেখতে ইচ্ছে করে বাবা। ও বাবা। বোবা কান্নায় ভেঙে পড়ে তে। ঘরের বাহিরে দাঁড়িয়ে তের প্রত্যেকটা শব্দ শুনে জাঙ্কুক তের আক্ষেপের এক একটা বাক্য তার হৃদয় এফোর ওফোর করে দেয়। ফাঁকা ঢোক গিলে তের কান্নারত মুখের দিকে তাকায়। জাঙ্কুকের বুকের বাম পাশে মুহূর্তে চিনচিনে ব্যথা অনুভব হয়। জিমিন নিজের পড়ার টেবিলে বসে এক ধ্যানে তাকিয়ে আছে। তার ঘামে ভিজে যাওয়া মাস্টার মশাইয়ের মুখপানে। তার মাস্টার মশাই ফ্যানের বাতাসে নিজেকে জিরানোর সাথে সাথে জিমিনের বই দেখতে ব্যস্ত। এদিকে তার ছোট্ট ছাত্রী যে ভীষণ করে তাকে দেখে নিজের চোখে তৃষ্ণা মিটাচ্ছে। এ কি তার মাস্টার মশাই টের পেয়েছে? কি জানি। জাঙ্কুক দুপুরের পরে সে জিনকে বলে গেছিল যে সুগা আজ আসবে জিমিনকে পড়াতে। তাই সময় মতো যেন জিমিন পড়ার ঘরে বসে থাকে। সেই সময় থেকেই যেন জিমিনের সময় কাটছিল না। ভেতরটা অস্থির হয়েছিল তার মাস্টার মশাইকে দেখার জন্য। যখন সকল অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে ঘরে সুগা প্রবেশ করে, তখন মিনিট খানেকের জন্য থমকে যায় জিমিন। শ্যাম বর্ণের মানুষটার চোখ মুখ কালচে হয়ে আছে, ফোঁটা ফোঁটা ঘাম জমে আছে গোটা মুখ জুড়ে। জিমিনকে কিছু বলার সুযোগ না দিয়ে সুগা সরাসরি আগে বলে, ফ্যানের পাওয়ার বাড়াও তো জিমিন, ভীষণ গরম লাগছে। জিমিন অস্বাভাবিক হয়ে যায়। হুট করে অনুভূতিরা এলোমেলো হয়ে যায় তার। তবে সে নিজেই গিয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে এসে নিজ জায়গায় বসে পড়ে। তখন থেকে সুগা জিমিনের বই দেখছে আর জিমিন নিজের মাস্টার মশাইকে দেখছে। এই কালচে হওয়া মুখেও সে অদ্ভুত মুগ্ধতা খুঁজে পাচ্ছে। কি প্রশান্তি নিয়ে দেখছে মেয়েটা। জিমিন গালে হাত দিয়ে ঠোঁট উল্টে তাকিয়ে থাকে। সুগা ইংলিশ বইয়ের পড়া বের করে জিমিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা পড়ো, জলদি মুখস্থ করবে। জিমিনকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে সুগা ভ্রু কুচকায়। জিমিনের সামনে তুড়ি বাজাতেই জিমিন লাফিয়ে ওঠে, চোখ পিট পিট করে বলে, জি জি মাস্টার মশাই। সুগা তখন রেগে যায় আর বলে, মন কোথায় থাকে? পড়া দিয়েছি, পড়ো। জিমিন মাথা নাড়িয়ে বইয়ের দিকে ঠিকই তাকায়, কিন্তু পড়ে না। মাথা উঁচু করে সুগার দিকে তাকিয়ে দেখে সুগা ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। থতমত খেয়ে যায় জিমিন। সুগা নড়ে চড়ে বসে বলে, সমস্যা কি জিমিন? বইয়ের দিকে তাকিয়ে কি করছো? পড়বে কখন? তোমার এই সপ্তাহ পরে কিন্তু পরীক্ষা, ভালো করে পড়ো। জিমিন মিনমিন স্বরে বলে, পড়বো, তার আগে একটা প্রশ্ন করি। সুগা তখন বলল, না। সুগার মুখের উপর বারণ করে দেওয়ায় জিমিন ভীষণ কষ্ট পায়, কিন্তু দমে যায় না। উল্টো এবার গলার স্বর উঁচু করে বলে, না বললেই হলো, আমি তো প্রশ্ন করবই। সুগা তখন বলল, তাহলে অনুমতি নিচ্ছ কেন? সুগার ভাবলেশীন ব্যবহার মোটেও ভালো লাগে না জিমিনের। তবুও সে নিজের মনকে শান্ত করে বলে, ভুলে গেছিলাম, আপনি এই 4 দিন কোথায় ছিলেন? আজ কোথা থেকে উদয় হলেন? আপনি জানেন এখানে কত কিছু হয়েছে? সুগা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিমিনের চোখে মুখে অস্থিরতা। এই অস্থিরতার মানে বুঝতে খুব একটা সময় লাগে না সুগার। অথচ এই অস্থিরতা সে গত কয়েকদিন আগেও ভীষণ করে চাইলেও এখন কোনো অনুভূতি নেই।
নেই এই অস্থিরতা কমানোর কোনো প্রচেষ্টা? সুগার উত্তর না পেয়ে জিমিন আবারও একই প্রশ্ন করে। সুগার শীতল কণ্ঠে জবাব দেয়, তোমার জানার দরকার নেই জিমিন, নিজের পড়াটা পড়ো। জিমিন তখন বলল, মাস্টার মশাই আমি। জিমিন, তুমি কি চাও আমি গ্রাম ছেড়ে চলে যাই? জিমিন ফ্যাল ফ্যাল করে তাকায় সুগার দিকে, মনে মনে ভাবে সে কেন চাইবে তার মাস্টার মশাই গ্রাম ছেড়ে চলে যাক। সুগার কথার মানে না বুঝলেও জিমিন দুদিকে মাথা ঠিকই নাড়ায়। সুগা তখন নিজেই বলে, তাহলে পড়ো, তুমি মাধ্যমিকে ফেল করলে তোমার বাবা আমাকে এই গ্রাম ছাড়া করবে। আমি তোমার পাশ করার দায়িত্ব নিয়েছিলাম, দয়া করে আমাকে ছোট করো না। সুগার এমন অদ্ভুত গম্ভীর আচরণ, কথার ধরন নিয়ে জিমি নিশ্চুপ হয়ে যায়। মাথা নিচু করে কয়েকবার ফাঁকা ঢোক গেলে পড়ার দিকে দৃষ্টি দিয়ে চুপচাপ মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু মন এক জায়গায় আর চোখ আরেক জায়গায় থাকলে কি পড়া হয়? জিমিন কিছুটা সময় পড়ে গেল, পড়া মুখস্থ হলো না। বারবার অকারণে চোখ ঝাপসা হলো তার। সুগা সবটা খেয়াল করেও হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল, কোনো শব্দও করলো না। অনেক কষ্টে জিমিন পড়া মুখস্থ করে। পরপর পুরোটা সময় পড়িয়ে সুগা কিছু হোমওয়ার্ক দেয়, তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, পরীক্ষার আগের কদিন আমি তোমাকে সকাল বিকাল দুবেলাই পড়াবো, এগুলো করে রেখো। সুগা নিজের কথা শেষ করে চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যায়। জিমিন কিছুক্ষণ সেখানেই বসে রইল, তারপর ছুটে ঘর থেকে বের হয়ে রেলিং ধরে দাঁড়ায়। সুগা তখনও সদর দরজা পার হয়নি। এর মাঝে জিমিনকে রেলিংয়ের সামনে দেখে জ্যাকসন এগিয়ে আসে। জিমিনের চুলে টান দিয়ে বলে, পড়া ফাঁকি দিয়ে এখানে কি করো? জিমিন এক পলক জ্যাকসনের দিকে তাকায়, মলিন মুখেই বলে, আমার পড়া শেষ। পেট মোটা জ্যাকসন ভাই। জ্যাকসন তখন কটমট করে তাকায়, তবে জিমিনের মলিন মুখ দেখে কিছু বলে না। সুগা সদর দরজায় দাঁড়িয়ে পিছু ফিরে জ্যাকসন আর জিমিনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে। ব্যথা মনেও সে হাসে। হেসেই বের হয় জমিদার বাড়ি থেকে। বিড় করে বলে, জিমিন, তুমি চাঁদ, আমি বামন, তুমি জমিদার কন্যা, আর আমি সামান্য মধ্যবিত্ত এক প্রজা। আমাদের কখনো মিল হয়? সম্ভব না। তবুই বেহা এমন তোমাকে ভালোবাসবে না করেও তোমার বোকা কথার প্রেমে পড়ে গেল, মায়ায় পড়ে ভালোবাসায় বেঁধে গেল। আমার মরণ বুঝি এভাবেই হওয়ার ছিল। আজ তের বাবার মৃত্যুবার্ষিকী। গতদিন থেকে তের মুখ মলিন হয়েছিল। জাঙ্কুক রাতে বাড়ি আসতে আসতে তে যিশুর কাছে গিয়ে শুয়ে পড়ে। মন ভালো না থাকায় জাঙ্কুকের জন্য অপেক্ষাও করে না। জাঙ্কুক তাকে খুঁজবে জেনে ছোট্ট একটা চিরকুটে নিজের ঘুমানোর খবর জানিয়ে দিয়েছে তে। সকালের কথাগুলো শুনে জাঙ্কুকের মনটা বিষিয়ে থাকলেও এই ছোট্ট একটা চিরকুটি মন ভালো করে দিয়েছিল। সকালে খাওয়া দাওয়ার পর তে আর জাঙ্কুক তৈরি হয় শহরে যাওয়ার জন্য। জমিদারের নিজের গাড়ি থাকলেও তে বলেছে সে বাস ছাড়া যাবে না। হুট করে এমন আবদারে জাঙ্কুক চমকেছে ঠিকই। হলরুমে এসে দাঁড়াতেই সামনে পড়ে নামজন। দুজনকে তৈরি হয়ে বের হতে দেখে ভ্রুকুচকে বলে, সকালবেলাতেই দুজন কোথায় যাচ্ছে জাঙ্কুক? জাঙ্কুকের সহজ জবাব, আজ তের বাবার মৃত্যুবার্ষিকী, তাই শহরে যাব কবর জিয়ারত করতে। জিন এগিয়ে এসে বলে, তোরা একা যাচ্ছিস কেন? আমাদের বললে আমরা সবাই তো যেতাম। জাঙ্কুক তখন বলল, সমস্যা নেই আম্মা, পরবর্তী বছরে না হয় বাড়ির সবাই মিলে গেলেই হবে। তের কথা ডেইজি দূর থেকেই শোনে। তে তাকায় ডেইজির দিকে। ডেইজির ভেতর মোচড় দেয়। এটা আজকের দিনে স্বামী হারানোর শোকে নয়, এটা মৃত্যুর ভয়। তের যে ভয়ঙ্কর রূপ সে স্বপ্নে দেখেছে। এরপর তের সামনে যেতেই তার কলিজা কাঁপে। তে ডেইজির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। জ্যাকসন কোনো রকম ছুটে আসে সিঁড়ি দিয়ে। তের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, চল, আমাকে রেখে বের হয়ে পড়েছিস কেন? ডাকবি না একবার? তে অবাক হয়ে বলে, দুদিন আগেই তো এলে জ্যাকসন ভাই, আজই আবার যাবে আমাদের সাথে? জ্যাকসন মুখটা মলিন করে জবাব দেয়, হ্যাঁ, আমি তোকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছিলাম, কিন্তু এসে দেখি এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, বাদ দে, আজ যাই, তোর ননদের বিয়ের আগে আগে আবার ঘুরতে চলে আসবো, চল এখন। জাঙ্কুক কপাল কুঁচকে তাকিয়ে থাকে জ্যাকসনের দিকে। জ্যাকসনকে কেন যেন তার পছন্দ না। তের আশেপাশে দেখলে তার কেমন যেন রাগ রাগ লাগে। তে জ্যাকসন আর জাঙ্কুককে বলে, আপনারা বের হন, আমি আসছি। জাঙ্কুক কোনো কথা ছাড়াই হন হন করে বের হয়ে যায়। জ্যাকসনও পিছু পিছু যায়। তে সোজা ন্যান্সি আর লিসার কাছে গিয়ে বলে, বুবু, আমি সন্ধ্যার মাঝেই চলে আসবো। এতটুকু সময়ের জন্য আমার বোনটাকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম, একটু দেখে রাখবেন। ভীষণ ভীতু মেয়েটা, শুধু আজকের দিনটার জন্যই একটু ওকে আগলে রাখবেন বুবু। ন্যান্সি তেকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না বড় ভাবিজান, আমরা যিশুকে দেখে রাখবো, আপনি নিশ্চিন্তে যান। তে, ন্যান্সি, জিন, লিসা জেনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়।
জাঙ্কুক আর জ্যাকসন বাইরেই দাঁড়িয়েছিল। জাঙ্কুক যদিও জ্যাকসনের সাথে কোনো কথা বলেনি, আর বেচারা জ্যাকসনও জাঙ্কুকের সাথে ভয়ে কোনো কথা বলে নাই। তে আসতেই জাঙ্কুক তের হাত চেপে ধরে হাঁটা লাগায়। তে জ্যাকসন দুজনেই থতমত খায়। তে নিচু গলায় বলে, এভাবে দৌড়াচ্ছেন কেন জমিদার সাহেব? একটু আস্তে হাঁটুন না, আমি ব্যথা পাবো তো। জাঙ্কুক হাঁটার গতি কমিয়ে দিলেও হাত ছাড়ে না। জ্যাকসন ধরে থাকা হাতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। জাঙ্কুকের চোখ মুখ পর্যবেক্ষণ করে ঠোঁট চেপে হাসে। তার বুঝতে বাকি নেই জাঙ্কুক জেলাস। তে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, জ্যাকসন ভাই কি ভাববে জমিদার সাহেব? হাতটা তো ছাড়ুন। জাঙ্কুক ছাড়েও না, কোনো কথা বলে না, উল্টা আরো শক্ত করে ধরে হাঁটতে থাকে। হতাশ হয়ে তে চুপ হয়ে যায়। জ্যাকসন পকেটে হাত গুজে আরামে মুচকি হাসতে হাসতে হাঁটতে থাকে। ঘাড় ফিরিয়ে সে হাসি দেখে তে লজ্জায় মাথা নিচু করে নেয়। তে জাঙ্কুক জ্যাকসন সরাসরি আগে কবরস্থানে আসে। তে যদি একটু ভয় পায়, জ্যাকসনের বাবা মা সবাই আসবে আজ। এখানে এসে যখন জানবে তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেছে তাদেরই অজান্তে, তখন তাদের কি অবস্থা হবে এটা ভেবে গলা শুকে কাঠ হয়ে যাচ্ছে তের। তের হঠাৎ এমন চোরের মতো মুখ করা দেখে জাঙ্কুক মাথাটা এগিয়ে আনে তের কাছে। এরপর তের কানের কাছে এসে ফিস ফিস করে বলে, এমন চোরের মতো করছো কেন? কি হয়েছে? তে ভ্রু কুচকে তাকায় শুধু, কিন্তু কিছুই বলে না। জ্যাকসন সামনে থেকে বলে, তে বেশি চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মারে সবটা বোঝায় বলবো। জাঙ্কুক শুনলো, তার চতুর মস্তিষ্ক সবটা সহজে আয়ত্তে নিয়ে আসলো। তবে সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আজান তো একটু আগেই দিয়ে দিয়েছে, আগে নামাজ পড়ে তারপর তো কবর জিয়ারত করা হবে, হুজুরও তো লাগবে। জ্যাকসন মসজিদে যাবে তো? জ্যাকসন মাথা নাড়ায়। জাঙ্কুক চিন্তিত গলায় বলে, কিন্তু তে তে তখন বলে, আপনারা নামাজে যান, আমি পাশের এতিমখানায় বসছি, সমস্যা হবে না, সামনেই থাকবো। নামাজ শেষ করে এসে ডেকে নিয়ে আসবেন না হয়। তের কথা সায় দিলেও জাঙ্কুক পুরোপুরি সন্তুষ্ট হয় না, কিন্তু কিছু করার নেই বলে তেকে পাশের অনাথ আশ্রমে বসিয়ে দিয়ে জাঙ্কুক আর জ্যাকসন চলে যায় নামাজে। নামাজ শেষ করে কয়েকজন হুজুরকে নিয়ে দুজন ফিরে আসে। সবাইকে কবরস্থানের ভেতরে পাঠিয়ে জাঙ্কুক তেকে নিয়ে আসে। কবরস্থানে মেয়েদের যাওয়া নিষেধ থাকায় তে বাইরে দাঁড়িয়ে নিজের বাবার কবরের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক হুজুরদের সাথে কবর জিয়ারত শেষ করে। এর মাঝে দুজন লোক এসে কিছু খুরমা মিষ্টি দিয়ে যায়, সেগুলো অনাথ আশ্রম আর মসজিদে দিয়ে দেয় জাঙ্কুক। তের ভাগ্য ভালো থাকায় পুরো সময় তার ফুপিদের বাড়ির কেউ আসেনি। তে বাহির থেকে চোখ জুড়িয়ে নিজের বাবার কবরস্থান দেখে দীর্ঘশ্বাস ফেলে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সব মিলে সেখানে সময় কাটে 4টা পর্যন্ত। জ্যাকসনের বাড়ির লোকজন আসা দেখে তে আড়াল হয়ে যায়। জাঙ্কুক আর তে দুজনই এক ফাঁকে বের হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে বসে থাকে বেঞ্চে। জাঙ্কুক এক হাতে তেকে আগলে নিয়ে ছোট্ট করে বলে, শরীর খারাপ লাগছে? তে দুদিকে মাথা নাড়ে। জাঙ্কুক বোঝে তের বাবার জন্য তার ভীষণ মন খারাপ। দীর্ঘশ্বাস ফেলে বলে, মন খারাপ করো না তে, যার যতটুকু হায়াত সে ততটুকুই বাঁচবে। আল্লাহ হয়তো তোমার বাবাকে অতটুকুর জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন। মন খারাপ না করে দোয়া করো। তে শুনেও কিছু বলে না, চুপচাপ মাথা এলিয়ে পড়ে রয়। এর মাঝে বাস চলে আসে। তে বাসেও জাঙ্কুকের কাঁধে মাথা রাখে। দুজনে নিঃশব্দে নিজেদের ভালোবাসা বিনিময় করে। একজনের মন খারাপে অন্যজন শক্ত হাতে আগলে বসে থাকে। অনেকটা সময় পর তে শীতল স্বরে বলে, ভালোবাসার শাস্তি কি জমিদার সাহেব? বিচ্ছেদ নাকি মিলন? জাঙ্কুক হঠাৎ এমন প্রশ্নে খানিকটা চমকালেও প্রকাশ করে না। ঘাড় বাঁকিয়ে তের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার শাস্তি কেবলই কষ্ট আর মায়া। বিচ্ছেদ কিছু সময় শাস্তির না শান্তির কাজ করে। তে তখন বলল, তাহলে আমার শাস্তি কি? জাঙ্কুক মনে মনে হাসে। তেকে এক হাতে নিজের সাথে জাপটে নিয়ে এলোমেলো হওয়া চুলগুলো গুজে দেয় কানের পিঠে। কপালের এক কোণে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলে, তোমার শাস্তি আজীবন তুমি জমিদার সাহেবের বুকে মাথা রেখে ঘুমাবে। জমিদার সাহেবের প্রশান্তির কারণ হয়ে থাকবে আমৃত্যু। তে চোখ বন্ধ করে নেয়, মনে মনে অন্য কিছু ভাবে। সে কি সত্যি ভালোবাসে জমিদার সাহেবকে, নাকি সেও আয়ুর মতো ছলনা করে যাচ্ছে তার জমিদার সাহেবের সাথে? সে যদি ছলনাই করে যায় তবে জমিদার সাহেব টের কেন পেল না? জমিদার সাহেব তো বিচক্ষণ মানুষ। আচ্ছা, সে সত্যি ভালোবেসে ফেলেছে, নাকি বিচক্ষণ পুরুষটি তার ছলনাকে ধরতে পেরেও নিজেকে শান্ত রেখেছে? দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে পুরো রাস্তা পাড়ি দেয় তে।